আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রথম অধ্যায়ে নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে প্রথম সৃজনশীল করেছি। আমরা বলেছি টোটাল 3টা সৃজনশীল করব, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় সৃজনশীল। তো চলো শুরু করা যাক। আমাদের উদ্দীপকে বলছে √7 এবং √9 দুইটি বাস্তব সংখ্যা। আমাদের কতে বলছে কি মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা কাকে বলে। উদাহরণ দাও। আমরা কিন্তু জানি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কাকে বলে। আমরা যে জানি সেটা এখানে প্রকাশ করে দিব, তাইলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে 2-এর ক আমরা প্রথমে লিখব মূলদ সংখ্যা। ওকে, তাহলে মূলদ সংখ্যা কি? যেই সংখ্যাকে p/q আকারে লেখা যায় বা প্রকাশ করা যায় সেটি হচ্ছে মূলদ সংখ্যা। আমরা লিখতে পারি যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায় অথবা প্রকাশ করা যায়, যেটাই বলো না কেন, তাদেরকে মূলদ সংখ্যা বলে। ওকে, এখানে পি ও কিউ উভয়ে পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যখন কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তখন সেই সংখ্যাটিকে বলে মূলদ সংখ্যা। এই পি আর কিউ কি কি মান হতে পারবে তার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে পি আর কিউ উভয়ই পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা মানে কি, ধনাত্মক ঋণাত্মক যেটাই হোক না কেন এটা পূর্ণ সংখ্যা হতে হবে দুইটি। ওকে, আর কিউ এর ক্ষেত্রে আবার একটা শর্ত আছে, কিউ এর মান কিন্তু শূন্য হতে পারবে না। পি কিন্তু শূন্য হতে পারবে, কারণ পি তো একটা শূন্য তো একটা পূর্ণ সংখ্যা। পি শূন্য হতে পারবে কিন্তু কিউ শূন্য হতে পারবে না। কেন পারবে না? কারণ আমরা জানি কোন সংখ্যাকে যদি শূন্য দ্বারা ভাগ করা হয় তাহলে তার মান আসে ইনফিনিটি, অসংজ্ঞায়িত। যেহেতু অসংজ্ঞায়িত কোনো মান না, এই জন্যই আমরা কিউ এর মান শূন্য নিতে পারবো না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো মূলদ সংখ্যা কাকে বলে। এখন উদাহরণ দিতে পারি আমরা। তাহলে উদাহরণ, ধরো আমি একটা পূর্ণ সংখ্যা নিলাম, একটা পূর্ণ সংখ্যা ধরো 3 নিলাম, সে একটা ভগ্নাংশ নিলাম ধরো 5/2, সে এই যে আমরা দুইটা এক্সাম্পল দেখা দিলাম। এরকম কোটি কোটি এক্সাম্পল দেখানো যাবে, তোমাদের যেই এক্সাম্পল দেখাতে ভালো লাগবে তোমরা দিয়ে দিবা। ওকে, এখন আমরা দেখি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা যেহেতু লিখে ফেলছি, অমূলদ সংখ্যা কিন্তু এখান থেকে আনসার পেয়ে গেছি আমরা। তার মানে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না তাদেরকেই অমূলদ সংখ্যা বলে। তাহলে লিখতে পারি যে যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায় না বা প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। ওকে, আর এখানে ওই যে পি আর কিউ এর যে শর্তটা ছিল সেটাও লিখে দেব। এখানে পি ও কিউ উভয়ে পূর্ণ সংখ্যা ও কিউ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অমূলদ সংখ্যা কাকে বলে। এখন যদি আমার উদাহরণ দিতে বলে তাহলে আমরা উদাহরণ দিই। আমরা জানি মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, পূর্ণবর্গ নয় এমন সংখ্যা বর্গমূল অমূলদ সংখ্যা। এরকম দুইটা সংখ্যা আমি নিতে পারি। ধরো এক মৌলিক সংখ্যার বর্গমূল আমি 3-এর বর্গমূল দিয়ে দিলাম। ওকে, পূর্ণবর্গ না এমন সংখ্যা বর্গমূল ধরো আমি 6-এর বর্গমূল দিয়ে দিলাম। তাহলে এই যে আমরা দুইটা অমূলদ সংখ্যা পেয়ে গেলাম। এখান থেকে তোমাদের যে উদাহরণ দিতে ভালো লাগে সেটা তোমরা দিয়ে দিতে পারো। তাহলে আশা করি তোমরা মূলদ অমূলদ সংখ্যা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বরটা দেখি। আমাদের বলছে √7 এবং √9 এর মধ্যে দুটি মূলদ ও দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তার মানে টোটাল 4টি সংখ্যা নির্ণয় করতে হবে এর মধ্যে। তার মানে √7 থেকে বড়, 9 থেকে ছোট, তার ভিতরে দুইটা মূলদ সংখ্যা হবে এবং দুইটি অমূলদ সংখ্যা হবে। আমরা কিন্তু এই ধরনের অঙ্ক করেছি এর আগেও, যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কিভাবে বের করতে হয়।
তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার √7 এবং √9 এর মানটা বের করে দেওয়া। তাহলে আমরা লিখতে পারি হতে যে √7 এর মান হচ্ছে 2.6457 ডট ডট সামথিং। তোমরা এটা ক্যালকুলেটরে বের করে দিবা। এখান থেকে আমি 4 দশমিক পর্যন্ত রাখছি, তুমি আরো দুইটা সংখ্যা বেশি নিতে পারো অথবা 3 দশমিক পর্যন্ত রাখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এবং √7 এর মানটা পেলাম এবং √9 আমরা জানি কত, 3, তাই না? এখন আমাদের দুইটা অমূল্য সংখ্যা বের করতে হবে। এই 2.6457 থেকে বড়, 3 থেকে ছোট। আবার দুইটা মূলদ সংখ্যা বের করতে হবে যেটা 2.6457 থেকে বড়, 3 থেকে ছোট। আচ্ছা, আমি আগে দুইটা মূলদ সংখ্যা বের করি। আমরা লিখতে পারি যে √7 এবং √9 এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে। ধরি তেমন দুটি মূলদ সংখ্যা এ ও বি। অনেক মূলদ সংখ্যা আছে এর মধ্যে, আমি তার ভিতরে ধরে নিলাম দুটি সংখ্যা এ আর একটা হচ্ছে বি। তাহলে অতএব এর একটা মান ধরতে হবে। তাহলে মূলদ সংখ্যা কি হবে? সীমাবদ্ধ সংখ্যা, তার মানে অসীম হবে না যে সংখ্যাটি। তাহলে 2.64 থেকে বড় আমি ধরে নিলাম 2.8। তাহলে দেখো 2.8 হচ্ছে 2.64 থেকে বড়, 3 থেকে ছোট, এবং এটা একটা সসীম সংখ্যা। তাহলে এটা একটা মূলদ সংখ্যা। এবং বি সমান সমান আমি ধরে নিলাম 2.9। তাহলে এটাও দেখো 2.64 থেকে বড়, 3 থেকে ছোট, এবং এটা একটা সসীম সংখ্যা। এখানে আমরা লিখতে পারি যে এখানে 2.6457 ডট 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 এর থেকে এর মানটা বড়, তার থেকে বড় হচ্ছে 3, এবং 2.6457 ডট 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 এর থেকে বির মানটা বড় এবং তার থেকে বড় হচ্ছে 3। এটা আমরা দেখাই দিলাম যে এর থেকে বড় এবং এর থেকে ছোট দুটি মানই আমরা এখান থেকে নিয়েছি। তাহলে কিন্তু আমরা দুইটা মূলদ সংখ্যা পেয়ে গেছি এখান থেকে। এখন আমাদের কাজ কি? দুইটা অমূলদ সংখ্যা বের করা। এই দুইটা মূলদ সংখ্যাকে তুমি আবার পি বাই কিউ আকারেও দেখাই দিতে পারো তোমার যদি মন চায়। কিভাবে? এই যে 2.8 কে তুমি লিখতে পারো 28/10, একটা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করা। আর 2.9 কে তুমি দেখাতে পারো কি 29/10। ওকে, যদি দেখাতে মন চাই দেখাবা, না হলে এনাফ, এটাই এনাফ। ওকে, এরপরে আমার কাজ হচ্ছে দুটি অমূলদ সংখ্যা বের করা। তাহলে এখন আমরা লিখি যে √7 এবং √9 এর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা রয়েছে। ধরি তেমন দুটি অমূলদ সংখ্যা সি ও ডি। এ আর বি ধরছি, আমরা সি ও ডি ধরলাম। তাহলে অতএব সি সমান সমান, দেখো অমূলদ সংখ্যা যেহেতু, তাহলে শেষ হবে না, অসীম, চলতেই থাকবে। আমরা ধরে নিলাম 707 ডট 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 ডট। এটা দেখো 2.64 থেকে বড়, 3 থেকে ছোট, এবং একটা অসীম সংখ্যা, এই যে চলতেই আছে। এবং একই সংখ্যা কিন্তু বারবার পুনরাবৃত্তি হয়নি। এখানে শুধু 07, এখানে কিন্তু 007, এখানে 0007, এবং একই সংখ্যার পুনরাবৃত্তি হয়নি। ওকে, এবং ডি সমান সমান আমরা লিখতে পারি কি এর চেয়ে বড় নিতে পারি। তাহলে আমরা নিতে পারি ধরো সরি, এটা সি সমান সমান 2 পয়েন্ট, যেহেতু আমাদের 2 দশমিক, 2 পয়েন্ট আমি ধরো 80 নিলাম, 808 008 0008 ডট 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 ডট। এটাও একটা অমূলদ সংখ্যা, এবং এটা দেখো 2.64 থেকে বড় এবং 3 থেকে ছোট। এখানে লিখতে পারি যে এখানে 2.6457 ডট 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 এর থেকে সি এর মান বড়, তার থেকে 3 এর মান বড়, এবং 2.56457 ডট 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 এর থেকে ডি এর মান বড়, তার থেকে
3 এর মান বড়। তাহলে আমরা দুইটা মূলদ সংখ্যাও পেয়ে গেছি, দুইটা অমূলদ সংখ্যাও পেয়ে গেছি এই রেঞ্জের মধ্যে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা। এখন সাজায় শুধু অ্যান্সারটা লিখতে পারো যথায় নির্ণেয় দুটি মূলদ সংখ্যা, একটা হচ্ছে 2.8 আর একটা 2.9, আর দুটো অমূলদ সংখ্যা হচ্ছে একটা 2.707007 এটা, আর একটা হচ্ছে 2.808008 এটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি মন চায় এই দুইটা মূলদ সংখ্যা ছাড়া অন্য মূলদ সংখ্যা নিব, কোনো সমস্যা নেই। ধরো আমি 8 নিচ্ছি, তুমি 7.5 নিলা, 70 নিলা, সেট। এখানে আমি 70 নিচ্ছি, তুমি 75, তারপরে হচ্ছে 750 005 এভাবে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বরটি দেখি। গ নম্বরটি আমরা অলরেডি করে ফেলেছি, তাই না? তার মানে আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, মূল বইয়ের যে অঙ্কগুলা থাকে তোমাদের, মূল বইয়ের অঙ্কগুলা যদি খুব ভালোভাবে বোঝা যায়, ভালোভাবে বুঝতে পারো মূল বইয়ের অঙ্ক উদাহরণ সহ, তাহলে কিন্তু এখান থেকে যে ধরনের সৃজনশীল আসুক না কেন তোমার মিস হবে না। কারণ এর বাইরে কোনো সৃজনশীল আসতে পারবে না। মূল বইয়ে যে অঙ্কগুলো আছে এর বাইরে থেকে তো সৃজনশীল আসবে না, এইগুলাই শুধু চেঞ্জ করে করে দিবে, সংখ্যাগুলা চেঞ্জ করে দিবে। তাহলে আমরা কিন্তু দেখো এখান থেকে যে ধরনের অঙ্কই করি না কেন, আমরা এর আগে এমসিকিউ করেছি, দেখো এমসিকিউ গুলা কিন্তু মূল বইয়ে যে অঙ্কগুলো করেছি তার মধ্যে থেকে এসেছে। আবার এখন যে আমরা গত ক্লাসে একটা সৃজনশীল করেছি, আজকে একটা সৃজনশীল করতেছি, এই দুইটা অঙ্ক তোমরা দেখো একেবারে মূল বইয়ের বাইরে থেকে কোনো অঙ্ক নাই। এই জন্য আমরা সবসময় বলি যে ফোকাস অন মূল বই, তাই না, ফোকাস অন বেসিক বই। তার মানে তোমাদের বোর্ডের যে বইটা, এই বইটা যদি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষাতে কোনো অঙ্ক মিস হবে না। এবং শুধু এই পরীক্ষাতে না, তোমার সারা জীবনে পাথর হয়ে যাবে এটা। তোমার এরপর ইউনিভার্সিটি অ্যাডমিশন আসবে, এরপর তোমার চাকরির ক্ষেত্রে পরীক্ষা আসবে, সব ক্ষেত্রে কিন্তু তুমি আগায় থাকবে। এই জন্য মূল বইটা ভালোভাবে শিখতে হবে। আর এই মূল বইটা ভালোভাবে শেখার জন্যই কিন্তু আমরা প্রতিটা অঙ্ক ধরে ধরে ভেঙে ভেঙে পড়াই, যেন তোমাদের বেসিকটা ভালো হয়। আমাদের মূল উদ্দেশ্য এটা, যে স্টুডেন্টদের বেসিকটা যেন ভালো হয়। আর বেসিকটা কি সেটা যেন শিখে যায়। আমরা শুধু বেসিক বেসিক বলি, কিন্তু আসলে বেসিকটা কি এটাই আমরা নাকি বুঝি না। ওকে, অনেক ফালতুওয়ালা করলো, আমরা এবার মূল অঙ্কে চলে আসি। তাহলে আমাদের ছিল গ, আমাদের বলছে কি প্রমাণ করে যে √7 একটি অমূলদ সংখ্যা। আমি আশা করি যারা ক্লাসটি দেখতেছো তারা প্রায় সবাই কিন্তু অলরেডি বুঝে ফেলছো যে এটা সবাই পারি। আমি তবুও করে দিচ্ছি এই জন্যই, যদি কেউ না পারে, কারণ আমরা চাই সবাই পারে। ওকে, √7 একটি অমূলদ সংখ্যা, তাই না? এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে √7 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে গেলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে √7 কে একটা মূলদ সংখ্যা প্রমাণ করা। তাহলে √7 কে যখন মূলদ সংখ্যা প্রমাণ করা যাবে না, তখন নিঃসন্দেহে সেটি একটি অমূলদ সংখ্যা। কারণ আমরা জানি বাস্তব সংখ্যার মূল ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে কোনো সংখ্যা যদি মূলদ না হয় তাহলে সেটা নিঃসন্দেহে কি হবে, অমূলদ সংখ্যা হবে। তাহলে আমরা লিখব যে ধরি √7 একটি মূলদ সংখ্যা। ওকে, তাহলে অতএব √7 সমান সমান p/q আকারে লেখা যায়, যেহেতু আমরা জানি মূলদ সংখ্যার বৈশিষ্ট্যই হচ্ছে p/q আকারে থাকবে। √7 p, তাহলে √7 সমান p/q আকারে কোনো সংখ্যা লেখা যায়। ওকে, যেখানে এখন এই পি আর কিউ এখানে আমরা একটু শর্ত দিয়ে দিব। এখানে নর্মালি মূলদ সংখ্যার ক্ষেত্রে যে শর্তটা থাকে সেই শর্তটাই দিব, একটু চেঞ্জ করে দিব। নর্মালি মূলদ সংখ্যার ক্ষেত্রে শর্ত থাকে কি, দুইটা পূর্ণ সংখ্যা হবে আর কিউ শূন্য হতে পারবে না। আমরা জাস্ট এখানে লিখবো কি, এই পি আর কিউ স্বাভাবিক সংখ্যা হবে এবং সহমৌলিক হবে। আমি লিখতে পারি কি, যেখানে পি ও কিউ উভয়ই স্বাভাবিক সহমৌলিক সংখ্যা এবং পি কমা কিউ, তার মানে আমাদের মূলদ সংখ্যা আর একটা বৈশিষ্ট্য ছিল কি, কিউ শূন্য হতে পারবে না। আর এখানে আমাদের দিতে হবে পি আর কিউ দুটোটাই 1 থেকে বড় হতে হবে। ওকে, তাহলে আশা করি এই সত্যটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এটা যেহেতু একটা মূলদ সংখ্যা প্রমাণ করব, এখন
এই যে 7, রুট ওভার 7 তো একটা অমূলদ আমরা জানি, কারণ মৌলিক সংখ্যার বর্গমূল একটা মূলদ সংখ্যা, তাহলে এই বর্গমূলটাকে উঠাই দিতে হবে মূলদ সংখ্যা প্রমাণ করতে গেলে। তাহলে বর্গমূলটাকে উঠাতে গেলে আবার কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে একটা ইকুয়েশনের, একটা সমীকরণের এক পক্ষে তুমি যা করবা অপর পক্ষেও তাই করতে হয়। তাহলে এই উভয় পক্ষে আমরা কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে √7² সমান সমান p/কিউ²। এটাকে আমরা বলতে পারি কি, যে বর্গ করে। ওকে, এখন স্কোয়ার রুট কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকবে 7, আর এখানে কি থাকবে p²/কিউ²। এখন দেখো তো দুই পক্ষরে আমি যদি কিউ দ্বারা গুণ করি তাহলে কি আসতেছে, এখানে থাকবে 7q, আর এখানে কি থাকবে দেখো তো p²/কিউ²। এখানে যদি কিউ দ্বারা গুণ করি তাহলে কিউ উপর নিচে কাটা যাবে, তাহলে কিউ দুইটা ছিল একটা থাকবে, তাহলে p²/কিউ থাকবে। তাহলে এখানে থাকলো কি p²/কিউ। আমরা কি করলাম, উভয় পক্ষে কিউ গুণ করলাম। এটা আমরা একটু লিখতে হবে পাশের সাইড, এই সাইড নোট গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা দিতে হবে। তাহলে লিখবো কি, যে কিউ দ্বারা গুণ করে। ওকে, এখন দেখো আমাদের মূল বিষয় সেটা হচ্ছে 7টা একটা পূর্ণ সংখ্যা, আবার কিউ এটাও একটা পূর্ণ সংখ্যা। কি করে বুঝলাম, এই রকম আমরা এখানে নিয়েছিলাম সত্য পি ও কিউ উভয়ের স্বাভাবিক সহমৌলিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা। তাহলে 7 একটা পূর্ণ সংখ্যা, কিউ একটা পূর্ণ সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যার গুণফল, তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে 7q একটা স্পষ্টত পূর্ণ সংখ্যা, তাই না? ওকে, তাহলে আমরা বাম পক্ষ 7q বুঝে ফেললাম পূর্ণ সংখ্যা। এখন একটু ডান পক্ষে আমরা দেখি, দেখো p², পি একটা পূর্ণ সংখ্যা, পির স্কোয়ার হচ্ছে, এটাও পূর্ণ সংখ্যা, আবার কিউও পূর্ণ সংখ্যা, কিন্তু এদের ভাগফল কি পূর্ণ সংখ্যা হবে কিনা সেটা একটু দেখি। আমাদের এখানে শর্ত ছিল কি দেখো, এরা পরস্পর সহমৌলিক সংখ্যা, পি আর কিউ। সহমৌলিক সংখ্যা কাকে বলে আমরা জানি, যে দুটি সংখ্যার মধ্যে এক ভিন্ন আর যদি কোনো উৎপাদক না থাকে বা তাদের আর কোনো ভাজক না থাকে। তার মানে ধরো 2 আর 3 সে, এই 2 আর 3 কিন্তু সহমৌলিক সংখ্যা। কেন, এদেরকে তুমি এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। আবার ধরো আমি নিলাম 3, 4, এরাও সহমৌলিক সংখ্যা। আমি ধরো নিলাম 2, 5, এরাও সহমৌলিক সংখ্যা। আমি নিলাম ধরো 5, 6, এরাও সহমৌলিক সংখ্যা। এরকম অগণিত সহমৌলিক সংখ্যা নেওয়া যায়। পি আর কিউ কিন্তু এরকম দুইটি সহমৌলিক সংখ্যা, যেহেতু আমি সত্যি কিন্তু বলে দিছিলাম। তাহলে দুইটা সহমৌলিক সংখ্যাকে যদি ভাগ করো, ধরো আমি ধরলাম পি এর মান 2, কিউ এর মান 3, তাহলে এটা কি আছে, p²/কিউ। p² মানে 2², 4, 4/3, এটা কি পূর্ণ সংখ্যা হবে, হবে না, এটা একটা ভগ্নাংশ। আবার ধরো পি এর মান 3, কিউ এর মান 4, 3², p² মানে 3², 9/কিউ মানে 4, 9/4, এটাও কি একটা ভগ্নাংশ। যেই সংখ্যাটি নাও না কেন, এখান থেকে যেই সহমৌলিক সংখ্যাই নাও না কেন, পৃথিবীর দুইটি সহমৌলিক সংখ্যা যদি পি আর কিউ এর মান ধরো, তাহলে p²/কিউ এটা কখনো একটা পূর্ণ সংখ্যা তুমি বানাতে পারবে না। তাহলে এটা সবসময় কি হচ্ছে, ভগ্নাংশ হচ্ছে। তাহলে দেখো বাম পক্ষ আমরা দেখলাম পূর্ণ সংখ্যা, আর ডান পক্ষ হচ্ছে ভগ্নাংশ। তাহলে একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ কি কখনো সমান হয়, কখনোই সমান হবে না। তার মানে 7q আর p²/কিউ এরা সমান নয়। এইটাই আমরা এখন লিখব, যেখানে আমরা লিখব যে এখানে 7q স্পষ্টত পূর্ণ সংখ্যা, অপর পক্ষে বা অপর দিকে p²/কিউ পূর্ণ সংখ্যা নয়। তাহলে যেহেতু এটি পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা লিখতে পারি অতএব 7q এটা নট ইজ ইকুয়াল টু p²/কিউ, তাহলে এর মানটা p²/কিউ হতে পারবে না। এটা যদি না হতে পারে তাহলে এর বেসটা কি ছিল দেখো তো, এখান থেকে এসেছে। তাহলে √7 কি p/কিউ আকারে কোনো মান হতে পারবে, পারবে না, কারণ এটা থেকেই তো আমরা এটা পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি অতএব √7 সমান সমান p/কিউ, এই যে নট ইজ ইকুয়াল টু p/কিউ। অথবা লিখতে পারি √7 সমান সমান p/কিউ আকারে কোনো মান হতে পারবে না, অথবা নট ইজ ইকুয়াল টু p/কিউ দিতে পারি। তাহলে দেখো √7 কে আমরা p/কিউ আকারে কোনো সংখ্যা বানাইতে পারলাম না। তার মানে p/কিউ আকারে বানাইতে পারলে সেটা মূলত হতো, বানাইতে পারলাম না মানে সেটি কোনো মূলদ সংখ্যা হলো না। তাহলে কি সংখ্যা হলো, অমূলদ সংখ্যা। তাহলে অতএব √7 একটি
অমূলদ সংখ্যা। ওকে, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষাতে যে কোনো সময় এসে যেতে পারে। ওকে, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী সৃজনশীল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।